নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকে স্ত্রী উপন্যাসের দ্বিতীয় পর্ব। তা সেই পান দেবার পর থেকেই শুরু হলো। যখন কেউ থাকতো না কাছে, যখন রান্নাবাড়ির আলো নিভে যেত, যখন আস্তাবল বাড়ির কাশেমরাও গাড়ি নিয়ে বাবুর সঙ্গে চলে যেত, বাগানের কামিনী গাছটা অন্ধকারে ভূতের মতন থমথম করত, তখন আসতো সৌরভী। তখন আর দরজায় টোকা দিতে হতো না, তখন আর আগের থেকে নোটিশও দিতে হতো না। সীতাপতিবাবু রান্নাবাড়ির দালানে বসে খেয়ে নিয়ে ঘরে এসে বসত, একটু তামাক খেত, তারপর ফর্সা জামা কাপড় পরত, গোঁফে একটু আতর মাখত। দাড়িটা তখন সকালবেলায় নিয়ম করে কামাতে হতো। সেই দাড়ির ওপর গালে, মুখে, গলায়, ঘাড়ে আবার সাবানও মাখত। পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রেডি হয়ে বসে থাকত। তারপর একসময় সৌরভী আসত পান নিয়ে। সীতাপতিবাবু উঠে দাঁড়াতো সৌরভীকে দেখেই, বলতো, কিরে সৌরভী, তৈরি? সৌরভী ফিসফিস করে বলতো, হ্যাঁ চলো বাবু। তখন সীতাপতিবাবু পানটা মুখে পুড়ে দিয়ে চিবোতে চিবোতে হয়তো একদিন বলতো, আজকের পানটা কে সেজেছে রে, খুব খোশবাই বেরোচ্ছে তো। সৌরভী কিছু উত্তর দিত না, শুধু বলতো, চুপ করো বাবু, কেউ শুনতে পাবে আবার। তারপর সেই অন্ধকার খিড়কি পেরিয়ে, রান্নাবাড়ি পেরিয়ে, 12 মহল ভেতর মহল ছাড়িয়ে একেবারে নির্দিষ্ট জায়গাটাতে পৌঁছতে অনেক রাস্তা মারাতে হতো সীতাপতিবাবুকে। মাধব দত্তর পূর্বপুরুষ যে রাস্তা মারিয়ে ফড়িপুকুরের বাস্তুবাড়ি আর অগাধ সম্পত্তির মালিক হয়েছিলেন, তার চেয়েও দুর্গম। রাত্রির অন্ধকারে ফটোগ্রাফার সীতাপতিবাবু ফড়িপুকুরের দত্তবাড়ির সৌধ শিখরে উঠে রাত্রির সম্রাট হয়ে বসত, আর মালিক মাধব দত্ত হয়তো তখন খড়দার পুঁটির বাড়িতে একাদশীর নিশি পালন করত, তবলা, হারমোনিয়াম, মাংস আর গজল গানের হট্টগোলের মধ্যে। বিকেলবেলায় যথারীতি সীতাপতিবাবুকে দেখে মাধব দত্ত বলতেন, ইহে কেমন আছো আজকাল? সীতাপতিবাবু সবিনয় বলতো, আগে আপনাদের দয়ায় ভালোই আছি। দয়াই বটে। আগের রাত্রে খড়দার পুঁটির বাড়ির মেহফিলের কথা স্মরণ করে সকলের দয়াই তো সীতাপতিবাবুর ওপর। সীতাপতিবাবু তো সঙ্গে যায় না, সুতরাং মজাটা বুঝতে পারে না। আহা, ওর জন্য মায়া হয়। মাধব দত্ত বলতেন, পুঁটিকে চিনতে তো সীতাপতি? আগে চিনতাম বই কি, এখনো চিনি, কত পোজের ছবি তুলেছি তার। এই পুঁটির গরম ভেঙেছি কাল, জানো? ও, কিরকম? সীতাপতিবাবু আগ্রহের ভান করত। মাধব দত্ত গড়গড়ার নলে মুখ দেবার আগে বলতেন, মাগির বড় গরম ছিল, সব গরম একেবারে মুচড়ে ভেঙে দিয়েছি। কিরকম শুনি স্যার? ওই তো, ওদের সব জিজ্ঞাসা করো না। মাধব দত্ত আঙুল দিয়ে সংসার বাবুদের দিকে দেখিয়ে দিতেন। গতকালের ঘটনা আবার বর্তমানের ঘটনা হয়ে উঠত। সেই ঘটনার বিশদ বর্ণনা শুনতে শুনতে আবার সবাই যেন সশরীরে সেই খড়দায় চলে যেত। আবার তামাক আসত, আবার আদালত আলী গড়গড়ার নলটা সামনে এসে তুলে দিত। সংসারবাবু বলতো, আপনি কি যৌবনেই যোগী হয়ে গেলেন নাকি সীতাপতিবাবু? প্রাণকৃষ্ণবাবু বলতো, আসল জিনিসটাই ভোগ করলেন না, জীবনে আর কি করলেন আপনি? নিতাইবাবু বলতো, এবার গেরুয়া নিন সীতাপতিবাবু। সীতাপতিবাবু সকলের কথাতেই হাসত, বলতো, শেষ পর্যন্ত তাই করতে হবে ভাই। সেদিন সৌরভীর বদলে সরলা এলো। সীতাপতিবাবু অবাক হয়ে গেল দেখে, বলল, কি গো সরলাবালা, আজকে কোন দিকে সূর্য উঠল গো? অমন কথা বলবেন না বাবু, আপনি অমন কথা বললে আমার চাকরি চলে যাবে। তোমার চাকরি চলে যাবে মানে? তুমি হলে বৌরানের খাস বাঁধি। না গো বাবু মশাই, আমরা তো আর তাম্বুল বিহার পান খাইয়ে মানুষ বশ করতে পারি না। আমার পান যে ঝাল। ঝাল কিনা খাইয়েই একবার দেখো না তুমি। না বাবু, দরকার নাই। শেষকালে পান খাইয়ে কি চাকরি খোয়াবো নাকি? বালাই ষাট, তোমার চাকরি যে খাবে সে এখনো জন্মায়নি দত্ত বাড়িতে।
সৌরভী তো কোন ছাড়। সরলা যেন হঠাৎ বড় ঘনিষ্ঠ হয়ে বসল, গলা নিচু করে বললে, তবে একটা কথা বলি বাবুমশাই, শুনুন। বলো। কাউকে যেন বলবেন না, কাউকে না। এই আমার গা ছুঁয়ে দিব্যি করুন। এই দিব্যি করলুম, এবার বলো। হাতিবাগানের কোবরাজি দোকান থেকে 1 ছটাক আমলকি ভস্য আর 1/2 পোয়া ফটকিরি এনে দিতে হবে। কেন, কি হবে, কার জন্যে? তা বলবো না, এনে দিতে পারবেন কি না বলুন। তা বলছো যখন, তখন দেবো এনে। সরলা আঁচলের গেরো খুলে পয়সা বার করছিল। সীতাপতিবাবু বললে, পয়সা থাক, আমার কাছে পয়সা আছে। সরলা চলে যেতেই সীতাপতিবাবু চটিটা পায়ে দিয়ে বেরোলো। জিনিসটা তাড়াতাড়ি চাই সরলার। সরলা যাবার সময় বলে গিয়েছিল, কাউকে যেন বলবেন না বাবুমশাই, গা ছুঁয়ে দিব্যি গেলেছেন, মনে থাকে যেন। হাতিবাগান কাছেই। দোকানের কবিরাজি মশাই জিনিসের নাম শুনেই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাইলেন। বললেন, জিনিসটা কি হবে বলতে পারেন? সীতাপতিবাবু বললেন, তা মশাই আমি তো জানি না, আমাকে কিনতে বলেছে, আমি কিনছি। কে কিনতে বলেছে? আমি মশাই ওই ফোড়ে পুকুরের মাধব দত্তর বাড়িতে থাকি, সেই বাড়ির একজন ঝি কিনতে দিয়েছে। কবিরাজ নামটা শুনেই আর কিছু বললেন না। নিক্তি দিয়ে ওজন মেপে মেপে জিনিসটা কাগজে মুড়ে দিলেন। সীতাপতিবাবু আবার চটি পায়ে ফটাস ফটাস করতে করতে বাড়িতে এলেন। কিন্তু পরের দিনই বাড়ির সামনে কাক চিলের ভিড় লেগে গেল। মাধব দত্তর বাড়ির সামনে ডাস্টবিনের ভেতর টাটকা রক্তমাখা কাপড়ের পুঁটলি। অফিস যাবার পথে ভিড় লেগে গেল লোকের। যে আসে সামনে সে আর নড়ে না। মাথার উপর কাকের ভিড়। তা কে ফেলেছে গো, কোন মাগির কাণ্ড? একজন বললে, দত্তবাড়ির কাণ্ড, বুঝলেন দাদা, এই দত্তবাড়ি না হয়ে যায় না। এইসব পাপ জমা হচ্ছে এখন, একদিন পাড়া হয়ে ফুটে বেরোবে, তখন বুঝবে। কিন্তু দত্তবাড়ির মাধব দত্ত এসব কিছু টের পান না। তার তখন মাঝরাত। আদালত আলীও তখন ঘুমোচ্ছে। কাশেমরাও সারা রাত জেগে এসে তখন ঘুমে অসাড়। পুলিশ এলো, জমাদার এলো, সাফসুত্র হলো। আশেপাশের হাজারোখানা বাড়ি। কাকে ধরবে ধরো, কাকে সন্দেহ করবে করো। এইরকম আগেও হয়েছে, পরেও হবে। সেই দত্তবাড়ির পূর্বপুরুষদের আমল থেকেই হয়ে আসছে। তখন হইচই হতো না, হাসাহাসি হতো না, পুলিশ বরকন্দা আসতো না। কাকে চিলে শকুনিতে ছোঁ মেরে নিয়ে যেত, এই যা তফাৎ। তারপর দিনকাল বদলে গেল, লুকোছাপা চলল, বাইরে থেকে পালিশ বাড়ল, ফর্সা ধোপদরস্ত চকচকে চেহারা হলো, সায়া ব্লাউজ কোট প্যান্টুলুনের বাহার বাড়ল, ঘোড়ার গাড়ি ছেড়ে মোটর গাড়ি হলো, ইংরাজি লেখাপড়া বাড়ল, কলেজ কাছারি বাড়ল, উকিল মুহুরি ব্যারিস্টার আইন সব বাড়ল। দফায় দফায় আইন পাশ হলো, বিধবা বিয়ে প্রচলিত হলো। কিন্তু কলকাতা শহরের মানুষ 1 ইঞ্চি এগোলো না, বরং মিথ্যে কথা, জোচ্চুরি, খুন, রাহাজানি বেড়েই চলল। এগোনো দূরের কথা, মানুষ আবার পিছিয়ে গেল অনেক দূর। তা সেই ফোড়ে পুকুর আজও আছে, সেই ফোড়ে পুকুরও আছে, সেই কলকাতা শহরটাও আছে, সেই মাধব দত্তও আছে, সংসারবাবু, গৌরীহরবাবু, নিতাইবাবু, প্রাণকেষ্টবাবুরাও আছে। বদলেছে শুধু তাদের চেহারা, আর বদলেছে তাদের বাইরের পালিশ। বলতে গেলে এখন সারা কলকাতা শহরটাই মাধব দত্তর বাড়ি হয়ে গেছে। এই শহরেও ঠিক সেই রকম করে রুক্মিণী হরণ হয়, বিধবা উদ্ধার হয়, পুঁটির বাড়িতে একাদশীর নিশি পালন হয়। আর সীতাপতিবাবুরা সেই আশ্রয় থেকে মোসাহেবি করে, গঞ্জনা খায়। যত গঞ্জনা খায় তত মোসাহেবি করে। গঞ্জনা তো গায়ে লেখা থাকে না, কিন্তু বড় লোকের আশ্রয় থাকলে ভালো চাকরি পাওয়া যায়, 2 পয়সা ছিটকে হাতে আসে, সেটাই কি কম লাভ? কিন্তু তবু এই যুগের সীতাপতিবাবুরা সেকালের সীতাপতিবাবুর মতন অমন করে প্রতিশোধ নিতেও পারে না। মাধব দত্তর আসরে আবার বিকেলবেলা আসর বসে। তামাকের নলটা মুখ থেকে নামিয়ে মাধব দত্ত বলে, সারাটা রাত কি করে কাটাও হে সীতাপতি? আগে ঘুমিয়ে। হাসালে তুমি। রাতটা যদি ঘুমিয়েই কাটাবে তো বেঁচে থেকে লাভ কি? কি বলো হে চাটুজ্জে? সবাই হাসে সেই কথা শুনে।
রাতটা ভগবান সৃষ্টি করেছে ফুর্তি করবার জন্যে, এটা তো সত্যি। তাহলে? সীতাপতিবাবু কিছু বলে না, শুধু হাসিতে যোগ দেয়। মাধব দত্ত বলেন, বয়স তো বাড়ছে, আর কবে ফুর্তি করবে হে? এইবার করব স্যার, এই ঘাটা সামলেনি। ঘা সামলাতে সামলাতে ততদিনে রসকস সব শুকিয়ে ঝুনো নারকলটি হয়ে যাবে। একদিন রাত্রে ধরা পড়ে গিয়েছিল সীতাপতিবাবু। সেদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে, উপর্ঝরণ বৃষ্টি। রাত 11টার পর থেকে বৃষ্টি নামল। ওই রকম বৃষ্টিতেই বুঝি দত্তবাড়ির অন্দরমহলে রাত কাটাতে আরাম। সমস্ত বাড়িটা যেন মাথা নিচু করে বৃষ্টি উপভোগ করছে। মাধব দত্ত নেই, আদালত আলী নেই, কেউ নেই। সন্ধেবেলায় সংসারবাবু, প্রাণকৃষ্ণবাবুদের দল যথারীতি বেরিয়ে গেছে। ঝমঝম করে আওয়াজ আসছে কানে। রান্নাবাড়ির ঝগড়া আর ঝিউরিদের বাসন মাজার শব্দ থেমে গেছে। ভাড়ার ঘরের দরজায় তালাচাবিও পড়ে গেছে। শুধু সিঁড়ির আলোটা টিমটিম করে জ্বলছে মাথার উপরে। বিড়ালের আনাগোনা তখন সবে শুরু হয়েছে এ পাঁচিল থেকে ও পাঁচিলে। হঠাৎ ঠক ঠক করে দরজায় শব্দ হলো। কে? গয়নার ঠুংঠাং শব্দ, চাপা গলার ফিসফিসানি কানে এলো। কে? বাইরে থেকে চাপা গলার আওয়াজ এলো, সৌরভীর গলা। কি রে সৌরভী? বাবু মশাই, বেরিয়ে এসো, কর্তাবাবু এসে গেছে। কর্তাবাবু? মাধব দত্ত? সাপের মতো সন্ত্রস্ত হয়ে উঠল সীতাপতিবাবু। আর সময় নেই। তখন আর কোনো দিকে ভাববারও সময় থাকে না। কোনো দিকে না তাকিয়ে সঙ্গে সঙ্গে খাট থেকে লাফিয়ে উঠেছে। কোথায় ফতুয়া, কোথায় চাদর, সেই সব দেখবার সময় নেই। চুলটা আলুথালু হয়ে গেছে, আঁচড়াবারও সময় নেই। আলো জ্বালবারও সাহস হবার কথা নয় তখন, কিন্তু ঘরময় সুবাসিত তেলের সুগন্ধ ভুরভুর করছিল। মাঝরাত, কিন্তু তবু মনে হচ্ছিল যেন এই এক্ষুনি সন্ধে হলো, এই এক্ষুনি রাত শুরু হলো। এইসব রাতগুলোই যেন বড় ছোট মনে হতো সীতাপতিবাবুর কাছে। এইসব রাতগুলোই বড় তাড়াতাড়ি ফুরিয়ে যেত। এইসব রাতগুলোই বড় সংক্ষিপ্ত মনে হতো। সৌরভীর কথায় সীতাপতিবাবু তাড়াতাড়ি দরজার হুড়কো খুলে বাইরে এসেছে। কি রে সৌরভী? আগে কর্তাবাবু ফিরে এসেছে। সৌরভী তখনও হাঁপাচ্ছে। সিঁড়ি দিয়ে দৌড়ে দৌড়ে আস্তে আস্তে তার দম আটকে আসছে যেন। এমন তো হয় না, হঠাৎ কর্তাবাবু ফিরে এলো কেন? তা জানি না বাবুমশাই, আদালত তামাকের বন্দোবস্ত করছে। বাবুর মেজাজ একেবারে বিগড়ে গেছে। তখন আর অত কথা বলবার ফুরসত নেই। সেই অন্ধকারের মধ্যে রাস্তা হাতড়ে আসাও মুশকিল, কিন্তু আলো জ্বালা যাবে না, শব্দও করা যাবে না। লুকিয়ে লুকিয়ে পা টিপে টিপে এসে রান্নাবাড়ির খিড়কি পেরিয়ে আস্তাবল বাড়ির নিচের ঘরে এসে ফাঁকা তক্তপোষ্টার ওপর চিৎপাত হয়ে শুয়ে পড়তে হবে। সে ঘরে সুগন্ধ নেই। মাঝে মাঝে ঘোড়ার পায়ের খুরের আওয়াজ, শুধু ঘোড়ার গোবরের দুর্গন্ধ। মাঝে মাঝে ঘোড়াগুলো আবার চাট মারে, নাক দিয়ে শব্দ করে। এমন সাধারণত হয় না। মাধব দত্ত বাড়ি থেকে সদল বলে বেরিয়ে যাবার পরই সমস্ত নিরাপদ হয়ে যায়। তখন আর কারোর পরোয়া করবার দরকার হয় না। মাধব দত্ত বেরিয়ে গেলে তখন ঢিলে হয়ে যায় সমস্ত বাড়িটা। তখন ঝগড়া শুরু হয়ে যায় রান্না বাড়িতে। তখন ঝিদের গলা উঁচু হয়, তখন বনমালী একচ্ছত্র। তখন সীতাপতিবাবুর আরম্ভ হয় নৈশবিহার। তখন গোঁফে আতর দেয় সীতাপতিবাবু, মুখে ঘাড়ে সাবান মাখে, খেউড়ি করে ধুতি ফতুয়া পরে তৈরি হয়ে থাকে। পান নিয়ে এসে দরজায় টোকা দেয় সৌরভী। কিরে সৌরভী, সব তৈরি? কর্তাবাবু তো বেরিয়ে গেছে না রে? হ্যাঁ বাবুমশাই, হ্যাঁ। ভালো করে না দেখে কি তোমায় ডাকতে এসেছি নাকি? আদালত? আদালত বেটা বড় শয়তান। আদালতও গেছে তো? শুধু আদালত আলী নয়, কাশেমদের ঘরটাও একেবারে উঁকি মেরে দেখে নেয় সীতাপতিবাবু। কেউ নেই। আর বনমালী? আগে বনমালী? বনমালী তো বৌরানির দলে। ও বেটা কিছু বললে ওর মাথা ভেঙে দেব না? নোড়া দিয়ে ওর মাথা ভেঙে ফেলবো না তাহলে? তা বটে। বনমালীকে, সরলাকে, ঠাকুরকে, অন্দরমহলের চাকর ঝিউরিদের কাউকে ভয় করবার দরকার নেই। সব দিকে নিশ্চিন্ত হয়ে সীতাপতিবাবু চটিটা পায়ে গলিয়ে নেয়। আরশিতে একবার মুখখানা দেখেও নেয় তাড়াতাড়ি। গোঁফজোড়া একবার পাকিয়েও নেয়। চল,
এবার চল তুই আগে আগে। রোজকার জানাশোনা পথ, না চেনবার কথা নয়। তখন প্রতি রাত্রে গিয়ে গিয়ে চেনা হয়ে গিয়েছিল রাস্তাটা। প্রথমে রান্নাবাড়ির খিড়কি পার হতে হবে, তারপর রান্নাবাড়ির শান বাঁধানো উঠোন, তারপর দরদালান পেরিয়ে সিঁড়ি, সেই সিঁড়ি পেরিয়ে দোতলার দালান, সেই দালান পেরিয়ে অন্দরমহলের রাজ্য। সেই রাজ্যে ঢোকবার পরেই সীতাপতিবাবুর একটু গাটা শিরশির করে ওঠে। বহুদিনের নিষিদ্ধ অঞ্চল, কবেকার কোন পূর্বপুরুষের পূর্বজন্মার্জিত পুণ্য ফলে ফোড়েপুকুরের এই দত্তবাড়ির প্রথম পত্তন হয়। সে আদিকাল থেকে সে রাজ্যে সূর্যের আলো ঢুকতে ভয় পেয়ে আসছে। যারা এই অঞ্চলের বাসিন্দা তারা একদিন এখানে যে সেই ঢুকেছে বেনারসির ঘোমটায় মুখ ঢেকে, আর তাদের মুখ কেউ দেখতে পায়নি। ঝিলমিলি আর খড়খড়ির ভিতর দিয়ে বাইরের পৃথিবীকে যারা দেখবার চেষ্টা করেছে তারা কতটুকু দেখেছে তা তারাই জানে। রাজমিস্ত্রিরা সে পথ ভালো করে এঁটে দিয়েছিল বাড়ি তৈরি হবার সময়। যেটুকু আলো আসত ভিতরে তা রাজমিস্ত্রিদের ষড়যন্ত্রকে ব্যর্থ করে, যেটুকু হাওয়া আসত তাও বস্তু বিশেষজ্ঞদের বুদ্ধি বিবেচনা অতিক্রম করে তবে আসত। মেদিনীপুর ডায়মন্ড হারবার অঞ্চল থেকে ঝি আসত, বেছে বেছে পরখ করে তাদের কাছে ভর্তি করানো হতো। পরীক্ষায় তাদের পাশ করতে হতো। আবার জোয়ান ঝি রাখার নিয়ম ছিল না সেকালের দত্তবাড়িতে। গতর ঢিলে হয়ে গেলেই সুবিধে। তারা বউদের পা ঘষে দেবে সাবান দিয়ে, পায়ে আলতা পরাবে, কোমরে ব্যথা হলে কোমর টিপে দেবে, চুলে আঁচড়ে খোঁপা বেঁধে দেবে মাথায়, কপালে সিঁদুরের টিপ দিয়ে দেবে, রান্নাবাড়ি থেকে ভাতের থালা এনে দেবে। সুখের সপ্তম স্বর্গ বানিয়ে গিয়েছিলেন দত্তবাড়ির পূর্বপুরুষরা। নিয়ম কানুন বেঁধে দিয়ে গিয়েছিলেন। ব্যবস্থা বন্দোবস্তর কোনো ত্রুটি রাখেননি তারা। টাকাও যেমন উপার্জন করেছিলেন দুহাতে, তেমনি সুখ স্বাচ্ছন্দ্যের ঢালাও ব্যবস্থা করতেও ভোলেননি। প্রত্যেকটি বউয়ের আলাদা আলাদা শোবার ঘর, আলাদা আলাদা বসবার ঘর, সাজঘর। বাগান ছিল ফুলের জন্য। কামিনী টগর আর বেলফুলের ঝাড়ে ভর্তি করিয়ে দিয়েছিলেন বাগান। সেই বাগানের মালের ব্যবস্থাও ছিল। সেই ফুলের মালা তৈরি হবে বিকেল থেকে। সেই মালা আবার বউরা বিকেলবেলায় গা ধুয়ে খোঁপায় পড়বে। মেদিনীপুর আর ডায়মন্ড হারবার অঞ্চলের বুড়ি ঝিয়েরা সোনা বাঁধানো চিরুনিতে খোঁপায় মালা এঁটে দিয়ে পার্বণী নিত মাঝে মাঝে। শুধু মালা আটাই নয়, দুপুরবেলায় বউরা যখন ঘুমোবে তখন পিঠের কাপড় তুলে ঝিনুক দিয়ে ঘামাচি মেরে দেবে আস্তে আস্তে। আনন্দে যত কিছু ব্যবস্থা সম্ভব সবই করেছিলেন তারা। তারপর জ্ঞাতিরা একদিন এই বাড়ি ছেড়ে এ পাড়ায় ও পাড়ায় বাড়ি করেছে, ছড়িয়ে পড়েছে চারিদিকে। এই বাড়িতে লোকজন কমে গেছে, চাকর বাকর ঝিঝিউরি কিন্তু কমেনি। একজন বউ, তার জন্য আরাম আনন্দের খোরাক যথারীতি জুগিয়ে আসছেন মাধব দত্ত। যে নিয়মকানুন পুরুষানুক্রমে চলে আসছে এই বাড়িতে, সেই নিয়মকানুনই বহাল আছে। সেই বিকেলবেলা গা ধোবার পর পায়ে আলতা পরানো, কপালে টিপ দেওয়া, খোপায় ফুলের মালা আঁটা সবই ঠিক সেই কালের মতোই আছে। কিন্তু বর্তমান পুরুষের শেষ ধাপে এসেই সেই নিয়ম কানুনে ছেদ পড়ল হঠাৎ। সত্যিই বড় হঠাৎ। মাধব দত্ত এমন কল্পনা করতে পারেননি। মাধব দত্তর ছেলে বৃন্দাবন দত্ত এতটা কল্পনা করতে পারেননি। যে যুগের কথা বলছি তখন বৃন্দাবন দত্ত জন্মায়নি। মাধব দত্তর একমাত্র ছেলে তিনি। রাজপুত্রের মতো সুন্দর টুকটুকে চেহারা। সেই ছেলেই যে শেষকালে এমন করবে কে জানত। মধুসূদন শ্যাকরা বৌরানীর হাড় ছড়া যেদিন প্রথম নিয়ে এলো মাধব দত্তর সামনে, সেই দিনই প্রথম সবাই জানতে পারল। বরানগরের বলরাম বাবুও জানল, বৃন্দাবন দত্ত জানল, কিন্তু তখন সীতাপতি বাবু মৃত্যুশয্যায়। তা যা হোক, সেই ঝমঝম উপরঝরণ বৃষ্টির মধ্যেই মাধব দত্ত সেদিন ফিরে এলেন। আদালত আলী ফিরে এলো। কাশেমরা গাড়ি নিয়ে আস্তাবল বাড়িতে ফিরে এলো। সীতাপতিবাবুর তখনও ঘুম আসেনি। নিজের শক্ত তক্তপোষ্টার ওপর চিত হয়ে শুয়ে চোখ বুজে রইল, কিন্তু সব আওয়াজই তার কানে এলো। আস্তাবল বাড়ির গেট খোলা হলো, ঘোড়া দুটোকে ছোলা দেওয়া হলো। ওদিকে আদালত আলীও চেঁচাচ্ছে। আচমকা কর্তাবাবু বাড়ি এসে পড়েছে। কেউই তৈরি ছিল না তার জন্য। আবার আসরের বাতি জ্বলল, তামাক সাজা হলো।
বৃষ্টির মধ্যে কেউই আর কোথাও যেতে পারেনি। রাস্তায় এক কোমর জল জমে গিয়েছে, ঘোড়া যেতে পারেনি, গাড়ি ডুবে যাবে। সীতাপতিবাবু নিজের ঘরের মধ্যে শুয়ে শুয়ে তখনও ভয় ভয়ে কাঁপছিল। সীতাপতিবাবু ঘর থেকে বাইরে এলো, বলে, কাশেম। জি হুজুর। কি হলো, ফিরে এলে যে? হুজুর, সব রাস্তায় পানি জমে গেছে। বাবুর মেজাজ বিগড়ে গেছে বুঝি? সেদিন বড়নগরে যাবার কথা ছিল। শ্যামবাজারের মোড়ে গিয়ে আর গাড়ি চলল না। প্রথমে মাধব দত্ত বলেছিলেন, চালাও পানসি বেলঘড়িয়া। কাশেম বলেছিল, ঘোড়া নড়ছে না হুজুর। ঘোড়া না নড়ে তো চাবুক মারো, ফুর্তিতা বলে তো নষ্ট করা যায় না। সংসারবাবু, নিতাইবাবু, গৌরীহরবাবু, প্রাণকেষ্টবাবু সবাই আছে, অনেক মালপত্রও আছে সঙ্গে। সংসারবাবু বললে, বাতাসি বসে থাকবে স্যার হাপিত্তেশ করে। গৌরীহরবাবু বললে, আহা, কর্তাবাবুর শোকের বেচারি কেঁদে ভেসাবে। প্রাণকেষ্টবাবু বললে, এই এত মালও কোনো কাজে লাগবে না, সব পায়মাল হয়ে যাবে হুজুর। মাধব দত্ত এতে আরও উত্তেজিত হয়ে উঠলেন, বললেন, আদালত? আদালত কোথায় গেল? আদালতও গাড়ির ছাদে বসে ভিজছিল। নেমে এসে হাত জোর করে বললে, হুজুর, ডাকছিলেন আমাকে? মাধব দত্ত বললেন, কাশেমকে বলো, ঘোড়া যদি নিয়ে না যেতে পারে তো কাশেমকে চাবুক মেরে আমি ন্যাংটো করে ছাড়ব। কাশেম অপারগ হয়ে শেষ পর্যন্ত জলের মধ্যেই গাড়ি চালালো, যেন পুকুরের মধ্যেই নাকানি চোবানি খেয়ে ঘোড়া বিগড়ে যাবার কথা। কিন্তু কাশেমের চাবুকের চোটে তারাও প্রাণ দিয়ে টানতে লাগলো। খাস বিলিতি ঘোড়া, অস্ট্রেলিয়ার বংশোদ্ভূত, জন্ম সেদেশে, কর্ম ইন্ডিয়ায়। কপালে তার অনেক দুঃখ আছে নিশ্চয়ই, নইলে এত দেশ থাকতে ইন্ডিয়ায় মাধব দত্ত রাস্তা বলে সে জাত খোয়াতে হবে কেন? আর এমন রোজ রোজ নাইট ডিউটি বা করতে হবে কেন? সংসারবাবু বললে, এও আমাদের একরকম নৌকাবিহার হচ্ছে স্যার। তুমিও বেরসিক হচ্ছ চাটুর্যে, সীতাপতির মতো বেরসিক হয়ে যাচ্ছ দিন দিন। কেন হুজুর, আমি কি করলাম? আমি তো রোজ আপনার সঙ্গে নাইট ডিউটি দিচ্ছি। আরে নৌকাবিহার অমনি হলেই হলো। ষোড়শ গোপিনী কোথায়, শ্রীরাধে কোথায় হে? তা বটে। মাধব দত্তর কথায় সবাই সায় দিল। কর্তাবাবুর বুদ্ধির তারিফ করতে হয়, কথাটা কারণ মনেই উদয় হয়নি। কিন্তু জল ক্রমেই বাড়ছে। জল এসে ঢুকলো একেবারে গাড়ির ভিতরে। দরজার ফুটো দিয়ে জল ঢুকতে লাগলো। মাধব দত্ত চিৎকার করে উঠলেন, থামা থামা বেটা, কাশেমের যদি একটু বুদ্ধি থাকে, বেটা বুদ্ধির বেশপতি। শেষকালে সেই কাশেমেরই হেনস্থা। গালমন্দ খাবার যা খেলে মাথা পেতে সব সহ্য করলে। বললে, হুজুর, গোস্তাকি মাফ করুন। বেটা, তোকে চাবুক মারলে তবে গায়ের ঝাল মেটে আমার। এমনি করেই রাতটা মাটি করে দিলে বেটা। সত্যি রাতটা মাটি হয়ে গেল মাধব দত্তর। সবাই আবার বাড়ি ফিরে এলো। আবার আসরে গোল হয়ে বসল সবাই। আদালত আলী তামাক দিয়ে গেল। মাধব দত্ত খেপে গেলেন। আমাকে তামাক দিচ্ছিস বেটা? আদালত আলী থতমত খেয়ে গেল। মাধব দত্ত বললেন, দেখছো হে চাটুর্যে, বেটার বুদ্ধি দেখেছ? বেটা গোড়া কেটে আগায় জল দিচ্ছে। বলি বিছানা কর। আদালত আলী আসরের মধ্যেই মাধব দত্তর বিছানা করছিল। মাধব দত্ত রাগের মাথায় এক থাপ্পড় মারলেন। বললেন, আমি এখানে শোবো? এখানে কখনো শুয়েছি বেটা? এখানে বিছানা করছিস যে তুই? শেষ পর্যন্ত তাই হলো। ভেতরে খবর গেল কর্তাবাবু ভেতরে শোবেন। এমন ঘটনা কেউ কখনো শোনেনি। সবাই তাজ্জব হয়ে গেল কর্তাবাবুর বিপরীত কাণ্ড দেখে। বৌরানের ঘরেই বিছানা করলে সৌরভী। আবার ফর্সা চাদর বেরোলো, ফর্সা বালিশের ওয়ার, পাশ বালিশ, গাল বালিশ, তাকিয়া, তোষক, পিকদানি আর মাল। আদালত আলী মালপত্র নিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়ে এলো সৌরভীর হাতে। আদালত আলীর অন্দরমহলে যাবার ইখতিয়ার নেই। হঠাৎ যদি রাত্রে মাধব দত্তর ঘুম ভেঙে যায় তো ওগুলো মুখের কাছে এগিয়ে দিতে হবে। তামাক গড়গড়া তৈরি রাখতে হবে। পিকদানিটা মাথার নিচে খাটের তলায় রাখতে হবে। আরও নানান রকম নিয়ম কানুন আদালত আলী বুঝিয়ে দিলে সৌরভীকে। শেষে মাধব দত্ত আসর থেকে গা তুললেন। পরের দিন যথারীতি আবার আসর বসল।
অ্যাটর্নি নরহরিবাবু আবার কাগজপত্র নিয়ে এলেন, উকিল হেমদাবাবু এলেন নথিপত্র নিয়ে। কিন্তু মাধব দত্ত কোনো দিকেই চাইলেন না, সোজা এসে তাকিয়া হেলান দিয়ে শুয়ে পড়েই বললেন, কই হে, সীতাপতিকে দেখছি না। এই যে কর্তাবাবু, আমি। তুমি এসেছো? আমি তো অনেকক্ষণ এসেছি কর্তাবাবু। তুমি বেঁচে আছো তাহলে? তার মানে? কথাটার অর্থ কেউ বুঝতে পারলে না। মাধব দত্ত হাসতে লাগলেন, বললেন, তোমার নাকে হাত দিয়ে দেখো তো নিঃশ্বাস পড়ছে কিনা। মাধব দত্তর রসিকতায় সবাই হেসে উঠল। তোমার মুন্ডুটা ধরের ওপর আছে তো ঠিক? সবাই আবার হেসে উঠল। সংসারবাবু বললে, কেন স্যার, ও কথা বলছেন কেন? আরে শোনো তবে কি কাণ্ড। কাল রাত্রিরে তো ভেতর বাড়িতে শুতে গেছি, গিয়ে দেখি আমার শোবার ঘরের খাটের তলায় সীতাপতির চটি জোড়া। সে কি স্যার? সত্যি সবার তাজ্জব হবার কথা। কর্তাবাবু শোবার ঘরের খাটের তলায় সীতাপতিবাবুর চটি। মাধব দত্ত বললেন, হ্যাঁ, আমি তো দেখেই চিনতে পারলুম এই সীতাপতির চটি ছাড়া তো আর কারোর নয়, চীনে বাড়ির ডিসিন মার্কা চটি। তারপর? তারপর আর কি, মনে মনে হাসলুম। ভাবলুম লোকটা হয় পাগল, নয়তো মাথা খারাপ, নইলে বেড়ালে ঘর থেকে চটি জোড়া মুখে করে ভিতর বাড়িতে নিয়ে গেল, আর এমন মানুষ যে টেরই পেল না। মাধব দত্ত বলে যত হাসতে থাকেন দলবল তত হাসে। সত্যি হাসবার মতোই ঘটনা। বাড়িময় বিড়ালের দল আছে, বিড়াল বংশ একেবারে। সেই বংশে ডালপালায় বেড়ে বেড়ে সারা বাড়ি অধিকার করেছে। রাত্রেই তাদের প্রতিপত্তিটা বাড়ে। তাদেরই কজন আস্তা বলে বাড়ির নিচের ঘর থেকে সীতাপতিবাবু চটিজোড়া মুখে করে একেবারে ভিতর বাড়িতে নিয়ে গেছে। তা টেরই পেলে না সীতাপতিবাবু? এমন বেহেড মানুষ তোমরা কেউ কোথায় দেখেছো নাকি হে? তাই তো, তাই পুজো করতে করতেই ভাবছিলাম যে দেখা হলেই জিজ্ঞাসা করব, সীতাপতি তোমার মুন্ডুটা ধরের ওপর আছে তো ঠিক? আগে আগে দরজা খুলেই ঘুমিয়ে পড়েছিলুম কি না। এত ঘুম এই বয়সে ভালো নয় হে সীতাপতি। কোনোদিন তোমাকেই দেখো বিড়ালেরা ভাগাড়ে টেনে নিয়ে যাবে। তা সেই বছরেই বৃন্দাবন দত্তর জন্ম হলো। মাধব দত্তর একমাত্র সন্তান, দত্তবাড়ির কুলতিলক। মনে আছে সীতাপতিবাবু খুব বকেছিল সৌরভীকে। বলেছিল, আর একটু হলেই যে ধরা পড়ে যেতাম কর্তাবাবুর কাছে। তা আমি কি করব? আমার কি তখন খেয়াল আছে? তুই তো আমাকে জুতোর কথা মনে করিয়ে দিবি। আমি তখন কর্তাবাবু এসেছে শুনেই তাড়াতাড়ি চলে আসছি অন্ধকারের মধ্যে। তা আমারই কি তখন মাথা ঠিক আছে বাবু? তুই যদি তখন বুদ্ধি করে চটিজোড়া কোথাও লুকিয়ে ফেলতিস রে। তা যাক, শেষ পর্যন্ত যে বিড়ালের ওপর দিয়ে ফানাটা কেটে গেল এইটাই বাঁচোয়া। তারপর থেকে বরাবর সাবধান হয়েছে সৌরভী, সাবধান হয়েছে সীতাপতিও। মাধব দত্ত আবার সদল বলে বাইরে রাত কাটিয়েছেন। কোথাও কোনো বিরোধ হয়নি, কোনো ব্যতিক্রম হয়নি। পড়ে পুকুরে দত্তবাড়ির জীবনধারা অনাহত অব্যাহত গতিতে চলেছে। সেই বৃন্দাবন দত্তর অন্নপ্রাশন হয়েছে, হাতে খড়ি হয়েছে। সেই বৃন্দাবন দত্ত বড়ও হয়েছে একদিন। সেই মাধব দত্তও একদিন বুড়ো হয়েছেন। শুধু কি তাই, জোয়ান সৌরভীও বুড়ি হয়েছে, জোয়ান সরলাও বুড়ি হয়েছে একদিন। তখন আর রান্নাবাড়িতে তেমন ঝগড়া হয় না। সৌরভীর কোমরে বাতের ব্যথা হয়েছে, সে নিজে নিজেই তেল মালিশ করে, বলে, ভগবান নিলে বাঁচি মা। সরলা বলে, কালে কালে কত দেখব মা, দেখে দেখে চোখে ছানি পড়ল। বনমালী আর আগেকার মতো ডাকতে আসে না, খাতির করে না। আগের মতন 12টা 1টা 2টো বেজে যায়, বেলা পড়ে আসে। সীতাপতিবাবু হাপিত্তেশ করে বসে থাকে। বনমালীর আসার পথের দিকে চেয়ে বসে থাকে। খিদে পেটের নাড়ি ভুঁড়ি ছিঁড়ে যাবার জোগাড়। তারপর আর সহ্য করতে পারে না। চটিটা পায়ে গলিয়ে বেরিয়ে আসে, বলে, কাশেম মিয়া, তোমাদের খাওয়া হলো? জি হ্যাঁ হলো। দেখো তো তোমরা কেমন খেয়ে দিয়ে জিরোচ্ছ, আর আমার এখন খাওয়াই হলো না। খেতে ডাকতেই এলো না এখনো। কাশেম এর উত্তরে কিছু বলে না। কি যে হলো দত্তবাড়ির বুঝি না বাবা।
আমারও যেমন দৈন্য দশা হয়েছে। সত্যি কি হলো দত্তবাড়ি? কেমন করে যে কী সব হয়ে গেল, যেন ম্যাজিকের মতো সব হাওয়ায় উড়ে গেল। সেই বৃন্দাবন দত্ত যেবার জন্মালো সেই রাত্রেই কলকাতায় খুব ঝড় হয়েছিল। দত্তবাড়ির বাগানের এক কোণে একটা শিরীষ গাছ ছিল, সেটাও পড়ে গিয়েছিল। তারপর সেই ছেলেরই বা কি আদর, কি আদিক্ষেতা! ছেলে নয়তো যেন মাধব দত্তর প্রাণ। রোজকার আসরে এসেই মাধব দত্ত বলতেন, খোকাকে আনতম আদালত। আদালত আলে তামাকও এনে দিত, খোকাকেও এনে দিত। যেমন ফুটফুটে চেহারা, তেমনই স্বাস্থ্য, দেখলেই কোলে নিতে ইচ্ছে করত। মাধব দত্ত বলতেন, এই বয়সেই খুব বুদ্ধি, জানলে চাটুর্যে? সংসারবাবু বলতেন, আপনারই তো বংশধর, বুদ্ধি হবে না? এই বয়সে এই বাবা বলতে শিখেছে হে। গৌরীহরবাবু বলতেন, বাপকো বেটা সেপাইকা ঘোড়া, এ ছেলে আপনার নাম রাখবে স্যার, দেখে নেবেন। কই, তুমি কিছু বলছো না যে সীতাপতি বাবু? আগে আমি আর কি বলবো? সংসারবাবু বলতো, আগে সীতাপতি বাবু আর কি বা বলবে? সীতাপতি বাবুর মা গো নেই, বেটাও নেই, বেটার মর্ম কি আর বুঝবে? মাধব দত্ত বলতেন, থা বটে, চাটুর্যে বলেছে ঠিক। নিজের বেটা না থাকলে পরের বেটার মর্ম লোকে বুঝতে পারে না। বৃন্দাবন তখন মাধব দত্তর কোলে উঠে গড়গড়ার নল ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। মাধব দত্ত গড়গড়ার নলটা ছেলের মুখে পুড়ে দিয়ে বললেন, টান বেটা টান, টেনে দেখ, মজাটা টের পাবি। ছোট ছেলে নলের এঁটো মুখটা জিভে দিয়ে চুষতে লাগলো। মাধব দত্ত ছেলের নল চোষা দেখে হেসে গড়িয়ে পড়লেন, বললেন, দেখেছো চাটুর্যে? দেখো দেখো, ছেলের তামাক খাবার বহরটা দেখো, বেটা একেবারে তামাকখোর হবে। সবাই বললে, বাহাদুর বেটা হয়েছে আপনার স্যার, বাপের সব গুণ পেয়েছে। সীতাপতিবাবু এক কোণে এতক্ষণ চুপ করে বসেছিল। ব্যাপারটা দেখে কেমন যেন মুখটা ভয় শুকিয়ে গিয়েছিল। বললে, অমন আদর করবেন না কর্তাবাবু, ওতে ছোটবেলা থেকে ছেলের স্বভাব খারাপ হয়ে যায়। মাধব দত্ত হঠাৎ সীতাপতিবাবুর দিকে তাকালেন, বললেন, তুমি ছাই বোঝো? শোনো হে চাটুর্যে, সীতাপতির কথা শোনো। বলে তামাক খাওয়ালে ছেলের স্বভাব খারাপ হয়ে যাবে। তাহলে আমি তো ছোটবেলা থেকেই তামাক খাচ্ছি, আমিও তো কবেই খারাপ হয়েছে তুমি। সবাই হেসে গড়িয়ে পড়ল। সংসারবাবু বললে, আগে সীতাপতিবাবুকে জিজ্ঞেস করুন না স্যার, ওর বউ কটা ছেলে বিয়েছে। তা ভালো বলেছ। সেই কথায় বলে না, মাগ নেই বেটা নেই নিধিরামের বাপ। আমাদের সীতাপতির হয়েছে তাই। বৃন্দাবনের অন্নপ্রাশনের সময় ঘটা করলেন খুব মাধব দত্ত। সানাই বসল দেউড়িতে, যাত্রা হলো বাগানে শামিয়ানা খাটিয়ে। 7 পাড়ার লোক বাহবা দিলে ঘটার বহর দেখে। গাড়িতে গাড়িতে ভর্তি হয়ে গেল ফোড়েপুকুরের গলিটা। মধুসূদন স্যাকরাই বায়না পেলে গয়নার। গয়নায় গা মুড়ে দেওয়া হলো বৃন্দাবনের। ঝি চাকর, কাশেম, বনমালী, সৌরভী, সরলা সবাই নতুন নতুন ধুতি, শাড়ি, থান পেলে। পুরুত ঠাকুর দানে পেলেন ঘড়া, ঘটি, বাটি, বাসন, তৈজস। পেলেন খাট, পালং, গদি, তোষক। পরিতুষ্ট হয়ে আশীর্বাদ করে গেলেন বৃন্দাবনকে। 10 ভরির হার হয়েছিল গলায়, 10 আঙুলে 20টা আংটি, পায়ে ঝুমকো, মল, কঙ্কন, তাগা, বালা, কিছুতেই যেন ত্রুটি নেই। গয়নার ভারে মাধব দত্তর ছেলে সেদিন একেবারে নড়তে পারেনি। আদালত আলী সেদিন ছেলেকে কোলে করে নিয়ে এলো একেবারে আসরের মধ্যে। কে কি দিয়েছে দেখা যাক, কার কি উপহার। এই দেখো হে চাটুর্যে, এটা দিয়েছে বৃন্দাবনের খুড়ো, এটা দিয়েছে বৃন্দাবনের মাসি, আর এটা দিয়েছে বৃন্দাবনের পিসি, আর ওই বালাজোড়া কে দিয়েছে স্যার? এইটা দিয়েছে আমাদের সীতাপতি। সে কি? সংসারবাবু, নিতাইবাবু, গৌরীহরবাবু, প্রাণকৃষ্ণবাবুর সকলেরই চক্ষু চরক গাছ। সীতাপতিবাবু কিনা কর্তাবাবুর ছেলেকে বালা গড়িয়ে দিলে? সকলকে এমন করে টেক্কা দেওয়া? সকলকে এমন করে টেক্কা দিয়ে জিতে যাবে নাকি? সবাই বললেন, শেষকালে তুমি কিনা বালা দিতে গেলে সীতাপতি, তোমাকে কে দেয় তার ঠিক নেই। সীতাপতিবাবু বললে,
আগে দিলাম। আমাদের ওপর টেক্কা দেবার জন্য দিলে বুঝি সীতাপতি? সীতাপতিবাবু বললে, হাতের সোনার তাবিজটা ছিল, ও আমার আর কি হবে, তা সেইটা ভেঙেই বালা দিলাম একটা। কর্তাবাবুর বাড়িতে রয়েছি, কর্তাবাবুর খাচ্ছি, কর্তাবাবুর আশ্রয়ে আশ্রিত, কিছু না দিলে যে একেবারে খারাপ দেখায়। তা সেই বৃন্দাবন আবার বড় হলো। সেই বৃন্দাবনের হাতে খড়ি হলো। মাস্টার এলো লেখাপড়া শেখাতে। স্কুলে ঢুকলো বৃন্দাবন। গাড়িতে করে স্কুলে যেত বৃন্দাবন, আর ফিরত বিকালবেলা। খেতে বসে সীতাপতিবাবু একদিন জিজ্ঞেস করলো, হ্যাঁ গো বনমালী, বৃন্দাবন তো রোগা হয়ে গেছে কেন গো? ভালো করে খেতে দাও না বুঝি? শেষের দিকে বনমালী তিরিক্ষি মেজাজ হয়ে গিয়েছিল। ভালো করে কথার জবাব দিত না, কেমন খিটখিটে স্বভাব হয়েছিল। কাশিম সকালবেলা গাড়িতে করে স্কুলে পৌঁছিয়ে দিত বৃন্দাবনকে। ও কাশেম, কাশেম মিয়া, শুনছো ভাই? জি হুজুর। বেশ সাবধানে গাড়ি চালাবে বাবা, বুঝলে? বেশ এই সাবধানে দরজা টরজা এনে দিও। ছোট ছেলে তো, বলা যায় না, কোন দিন হয়তো দরজা খুলে ধপাস করে বাইরে পড়ে গেল। না হুজুর, ছোটবাবুকে আমি সামাল দিয়েই নিয়ে যাই। হ্যাঁ, খুব সাবধান। মানে ছোট ছেলে বলেই বলছি, একটু ছটফটে স্বভাব কিনা। হয়তো দরজা দিয়ে বাইরের দিকে ঝুঁকে দেখছে, এমন সময় ঝাঁকুনি লাগলো। কিসে কি হয় কিছু তো বলা যায় না। মাধব দত্ত তখন সেই রকম আসর গুলজার করে বসতেন। তখনও সংসারবাবু আসতো, সবাই আসতো। তখনও আদালত আলী তামাক নিয়ে আসতো। মাধব দত্ত বলতেন, তারপর কি হলো হে না চাটুর্যে? সংসারবাবু বলতো, আগে তারপর আর কি হবে, মেয়েটা বরের ওপর রাগ করে কলতলার বস্তিতে এসে উঠল। তার মানে? মাধব দত্ত চমকে উঠলেন, ঠিক আগেকার মতোই। সব আবার আগের মতোই চলছে। কিন্তু মাধব দত্তর বয়স হয়েছে, চুল পাকতে শুরু করেছে, অনেক সম্পত্তি হাতছাড়া হয়েছে, অনেক মকদ্দমায় হেরে গেছেন। তবু সাঙ্গপাঙ্গ নিয়ে দৌড়তেন সন্ধেবেলা, আর ফিরতেন রাত কাটিয়ে, সেই আগেকার মতো। তারপরে আরও কত দুর্যোগ ঘনিয়ে এলো ফোরে পুকুরের দত্তবাড়িতে। আরও কত ওলটপালট হলো, আরও কত বিপর্যয়। আজকের পর্ব এখানেই শেষ করছি। আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আমাকে জানাবেন কমেন্টে। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। নমস্কার, সবাই ভালো থাকবেন।